আসসালামু আলাইকুম ক্লাস 7 এর স্টুডেন্টস। আজকে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্র বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো। টপিকটার নাম হলো কাবুলিওয়ালা। এই টপিকটা তোমরা সচরাচর শুধুমাত্র বই রিডিং পড়ো, বাট আজকে আমি তোমাদেরকে এমন কিছু ভিজুয়াল সিনারিও দেখাবো, ইটস লাইক তোমার ফিল হবে তুমি কাবুলিওয়ালার সাথেই কথা বলতেছো। সো আমরা ক্লাসটা শুরু করি। আমি তোমাদের কাইফ ভাইয়া, সচরাচর ক্লাস 7 এর ক্লাস আমিই নিয়ে থাকি। অ্যান্ড দেখো, গত বছর আমাদের সাথে পড়ে যায় যেসব স্টুডেন্ট ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারা একটা জিনিস বলছে যে মাস্টার বুক পড়ে আমাদের অনেক বেনিফিট হয়েছে। আমার এই পাশে ক্লাস 6 এর মাস্টার বুক অ্যান্ড এই পাশে তোমাদের ক্লাসের মাস্টার বুকগুলো আছে, দেখতে পাচ্ছ। এখানে তোমার ইংরেজি প্রথম দ্বিতীয় পত্রের মাস্টার বুক, এখানে বাংলা, এখানে গণিত, এখানে বিজ্ঞান, এখানে বিজিএস প্লাস আইসিটি। এই মাস্টার বুকগুলোর ভিতরে আসলে কি আছে, তুমি যখন আমাদের অনলাইন কোর্সে ভর্তি হওয়ার পাশাপাশি আমাদের মাস্টার বুকগুলো নিবা, তুমি প্রতিটা টপিক একদম সামারাইজভাবে পড়তে পারবা। অ্যান্ড দেন ওই টপিক থেকে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ, গুরুত্বপূর্ণ সিকিউ, এই সবগুলো কমপ্লিট করার মাধ্যমে তুমি এতটুকু এনশিওর করতে পারবা এই টপিক থেকে তোমার স্কুলের পরীক্ষায় যা যা আসছে সেগুলো সব তোমার কমন পড়বে ইনশাআল্লাহ। এর পাশাপাশি তোমাদের জন্য দেখো, আমাদের মাস্টার বুকের ভেতরে আমরা পড়াই কীভাবে একটু খেয়াল করো। মৌলিক আলোচনা, প্রতিটা টপিককে আমরা খুব ক্রিস্প আকারে, খুব সামারাইজ আকারে এখানে লিখে দিছি। দেন আমাদের সহজ ব্যাখ্যা একটা টপিকের, মনে করো তুমি বাংলা একটা কবিতা পড়তেছো, ওই কবিতার প্রতিটা লাইনগুলো সহজভাবে ব্যাখ্যা করে দিই আমরা এখানে। দেন তোমাদের প্রতিটা টপিকের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বানান থাকে যেগুলো তোমাদের বাংলা ব্যাকরণে আসে, সেগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। তোমরা আমাদের অ্যাপ্লাই সেগমেন্টে অনেকগুলো এমসিকিউ পাচ্ছ, চিত্রও দিচ্ছি আমরা। তারপর আরও কী কী থাকতেছে, প্রুফ সেগমেন্ট যেখানে তোমার প্র্যাকটিসের জন্য আমরা অনেক কিছু দিচ্ছি। অ্যান্ড তোমার বইয়ের ভিতরে যে অনুশীলনের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যান্সার করে দিচ্ছি। সো দেখো, আমরা মাস্টার বুককে 3টে পার্টে ভাগ করছি: মাস্টার, অ্যাপ্লাই, প্রুফ। যেখানে তুমি টপিকটাকে মাস্টার করবা, অ্যাপ্লাই করবা তুমি যে শিখেছো সেগুলো তুমি পারতেছো নাকি, অ্যান্ড প্রুফ করবা প্র্যাকটিস করার মাধ্যমে বেশি বেশি। অ্যান্ড দেন তোমার সাথে থাকতেছে তোমার পড়াশোনার সার্বক্ষণিক সঙ্গী 10-10। কি এই 10-10? এই 10-10-এর কাজ হলো তোমার 24 ঘন্টার ডাউট সলভ করা। মনে করো রাত 10টার সময় তুমি একটা ক্লাস করতেছো বা রেকর্ড ক্লাস করতেছো, তুমি মনে করো বাংলা ব্যাকরণের একটা টপিক বুঝলা না, তুমি সিম্পলি 10-10-এর কাছে আসবা, এই যে এখানে সার্চ অপশন আছে, এসে তুমি তোমার স্টাডি পার্টনারকে বলবা, যেটা তোমার 10-10 তোমার স্টাডি পার্টনার, তাকে বলবা যে আমি বাংলা ব্যাকরণের সন্ধির তোমার স্বরসন্ধিটা বুঝি নেই, আমাকে সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 10-10 তোমাকে খুব সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবে। তার পাশাপাশি তুমি যদি ওই টপিক থেকে কোনো এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, 10-10 তোমাকে প্র্যাকটিসও করার সুযোগ করে দিবে। সো তোমার স্টাডি পার্টনার এখন কিন্তু 24 ঘন্টা তোমার সাথে থাকতেছে। সো আমাদের অনলাইন ব্যাচে কিন্তু সকল স্টুডেন্ট আমাদের 10-10 ইউজ করেই তার পড়াশোনাকে অনেক বেশি মজাদার করতেছে। ওকে, আমরা এবার কাবুলিওয়ালা গল্পটাতে চলে যাই। প্রথমেই আমরা যেটাকে ফোকাসে রাখবো, কাবুলিওয়ালা গল্পটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এক্সামের মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু, কত সালে নোবেল পুরস্কার পাইছে, এগুলো থেকে প্রশ্ন এসে থাকে। চলো এবার তোমাদেরকে কাবুলিওয়ালাটা আমি পড়িয়ে দিই। আমার 5 বছরের বয়সের ছোট মেয়ে মিনি। সো আমার 5 বছরের বয়সের ছোট মেয়ে মিনি, তার মানে এইখানে যে ব্যক্তিটা গল্পটা লিখছে তার মুখ থেকে জিনিসটা আসতেছে। মানে রাইটার বা রবীন্দ্রনাথ ঠাকুর জিনিসটাকে মনে করো যে ব্যক্তির কথা এখানে বলতেছে, সেই ব্যক্তিটা লাইক নিজে থেকে লিখতেছে, এমনভাবে প্রকাশ করছে। ওকে, আমার 5 বছরের বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কইয়া থাকিতে পারিতে না। এক দণ্ড মানে হলো মুহূর্ত। দণ্ড কথার অর্থ কি? মুহূর্ত। দণ্ড কথার অর্থ হলো মুহূর্ত, তার মানে তার ছোট মেয়ে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না। সকালবেলায় আমার নভেলের ৫ম পরিচ্ছেদ হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাককে কইয়া বলেছিল সে কিচ্ছু জানে না। না, সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাত লইয়া অতি দ্রুত উচ্চারণের আগডুম বাগডুম খেলিতে আরম্ভ শুরু করিয়া দিল। তার মানে মিনির বাবা এই জিনিসটা বলতেছে, এই গল্পটা মিনির বাবা বলতেছে। তো মিনির বাবা বলতেছে, আমি সকালবেলা উঠে আমার বই টই পড়তেছিলাম, মিনি দৌড়ে এসে আমার কোলে এসে বসলো, একদম বাগদম কি বলতে শুরু করলো। আমার ঘর পথের ধারে, তার মানে রাস্তার পাশেই তার ঘর। হঠাৎ মিনি একদম বাগদম খেলা রাখিয়া জানালার ধারে, মানে জানালার কাছে দৌড় দিয়ে গিয়ে এবং চিৎকার করিয়া ডাকিতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। মিনি তার বাবার কোল থেকে দৌড়ে জানালার কাছে গেছে, যে চিৎকার করতেছে, কাবুলিওয়ালা, ও
ও কাবুলিওয়ালা। ছোটোবেলায় মনে করো ওই যে তোমার বাড়ির পাশ দিয়ে কেউ কিছু বিক্রি করে নিয়ে গেলে অনেক জোরে জোরে ডাকতো না? সো মিনিও ওইরকম একজনকে দেখে দৌড়ে গিয়ে গেল। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, তারপর হলো ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4টা আঙুরের বাক্স। সো এই যে দেখো, এখানে আমি তোমাদেরকে ভিজুয়াল দেখানোর জন্য নিয়ে আসছি যে মিনি, এই যে ছোট্ট মিনি, কি সুন্দর কিউট লাগতেছে। মিনির বাবা এই যে পড়তেছিল, মিনির মা। মিনি ঠিক দৌড় দিয়ে জানালার কাছে গেল, গিয়ে কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা এভাবে করে ডাকতে লাগলো। এরপরে কি হইল, এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের, মানে মিনির বাবা বলতেছে, আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল। ভাবোদয় মানে কি জানো? ভাবোদয় মানে হইল চিন্তা। চিন্তা হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। তার মানে অনেক জোরে জোরে ডাকতেছে, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা এভাবে করে অনেক জোরে জোরে ডাকতেছে। মিনির চিৎকার যেমনই কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল। অন্তপুর মানে কি জানো? অন্তপুর মানে হলো বাড়ির উঠান। অন্তপুর মানে হলো সে মিনি জানালার কাছ থেকে যখন দেখলো কাবুলিওয়ালাকে ডাক দেওয়ার কারণে কাবুলিওয়ালা আসতেছে, মিনি জানালার কাছ থেকে গিয়ে অন্তপুর মানে বাড়ির উঠানের সামনে গিয়ে দাঁড়ালো বা দরজার সামনে। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিতে তাহার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। তার মানে মিনি মনে করতো যে কাবুলিওয়ালার পিঠে যে ঝুলিটা আছে ওই ঝুলির ভিতর মনে অনেকগুলো মানুষ আছে। আমি মিনির অমূলক ভয় ভাঙ্গাইয়া দেবার অভিপ্রায় কথার অর্থ হইল ইচ্ছা। অভিপ্রায় কথার অর্থ কি? ইচ্ছা। অভিপ্রায় তাহাকে অন্তপুরে হইতে ডাকিয়া আনিলাম, সে আমার গা ঘেঁষিয়া দাঁড়িয়ে রহিল। তার মানে মিনির বাবা তাকে উঠান থেকে ডেকে নিয়ে আসলো এবং মিনি তার বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকলো। কাবুলি ঝুলির মধ্য থেকে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল, সে কিছুতেই লইল না। তার মানে ওই যে ছোটবেলায় আমাদের বাবা মা আমাকে বলতো না যে কোনো অপরিচিত মানুষ যদি তোমাকে কিছু খেতে দেয় তুমি খাবা না। সো মিনির মাথায় ওইটা আছে, বাবা মা তো বলেছে আমার অপরিচিত কোনো মানুষ কিছু খেতে দিলে খাবো না। সো মিনিও নিল না, কাবুলিওয়ালা তাকে কিসমিস দিল। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। তার মানে মিনি এবার সন্দেহের চোখে এভাবে তাকাচ্ছে, কি আছে, আমাকে কি নিয়ে যাবে, এরকম করে তাকাচ্ছে। প্রথম পরিচয়টা এমনইভাবে হলো। তার মানে মিনি এবং কাবুলিওয়ালার পরিচয়টা ফর দ্য ফার্স্ট টাইম এইভাবে করেই হলো। কিছুদিন পর আরেকদিন সকালবেলা বাড়ি হইতে বাহির হওয়ার সময় দেখি আমার দুহাতিটি দ্বারের সমীপন্ত বেঞ্চের ওপর বসিয়ে অনর্গল কথা বলিতেছে। তার মানে দুহাতিটিকে মানে কি? মিনির কথা বলতেছে। মিনি বাড়ির সামনে টেবিলের মধ্যে বসে অনেক 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 কথা বলতেছে, কথা কইয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া হাসি সম্মুখে শুনিতেছে। তার মানে মিনি একটা টেবিলের উপরে বসে আছে, তোমার বেঞ্চের উপরে বসে আছে, কাবুলিওয়ালা মিনির পায়ের কাছে বসে মিনির দিকে এভাবে মুখ করে মিনির কথাগুলো শুনতেছে। মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। তার মানে মিনির সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে নিজের কিছু কথাও কাবুলিওয়ালা বলতেছে, যাতে মিনি তার কথাটা তোমার কন্টিনিউ করে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনোই পায় নাই। তার মানে মিনির পঞ্চবর্ষীয় মানে হলো মিনির 5 বছর বয়স। কত বছর বয়স? মিনির 5 বছর বয়স। মানে মিনির বাবা মনে মনে চিন্তা করতেছে যে আচ্ছা, আমার মেয়ের এই 5 বছরের বয়স পর্যন্ত এত ধৈর্য ধরে আমার মেয়ের কথা, কারণ আমার মেয়ে অনেক কথা বলে, আমার মেয়ের কথা তো আমি ছাড়া এত ধৈর্য ধরে কখনো কেউ শুনে নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। তার মানে ওই যে গতদিন যেদিন কাবুলিওয়ালার সাথে মিনির দেখা হয়েছিল সেদিন কাবুলিওয়ালা মিনিকে কিসমিস দিচ্ছিল, কিন্তু মিনি কিসমিসটা নেয় নাই। কারণ কি? অপরিচিত মানুষ থেকে কোনো খাবার নিতে হয় না। কিন্তু যেহেতু কাবুলিওয়ালার সাথে মিনির একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, কাবুলিওয়ালা মিনিকে আজকে যা দিচ্ছে মিনি তাই নিচ্ছে। মিনির আঁচলের ভিতরে যে ছোটোবেলায় যেরকম বাচ্চারা ফ্রক পরে থাকে না, যে একটু আগে তোমাদেরকে দেখাইলাম মিনি যেরকম একটা হোয়াইট কালার ফ্রক পরে আছে, সো মিনি ওইরকম বসে আছে অ্যান্ড মিনির কোলের মধ্যে তোমার বাদাম এবং কিসমিস। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে। মানে
মিনির বাবা বলতেছে সে সংবাদ পেল আজকেই যে মিনির সাথে তার দ্বিতীয়বার দেখা হয়েছে, বিষয়টা এমন না। ইতিমধ্যে সে প্রায় প্রত্যেক, এটা কিন্তু প্রত্যহ না, এটা প্রত্যেক আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকুকে অনেকটা অধিকার করিয়া লইয়াছে। আমরা সবাই জানি যে বাচ্চাদেরকে, মানে যারা ছোট্ট বাচ্চা, ওরা যে জিনিসটা পছন্দ করে ওই জিনিসটা যদি তাদেরকে কেউ একবার দুইবার দেয়, তাদের সাথে ওদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়, তাই না? সো মিনির বাবা চিন্তা করলো কি, মিনির বাবা দেখলো যে প্রতিদিন কাবুলিওয়ালার সাথে মিনির দেখা হচ্ছে এবং কাবুলিওয়ালা প্রতিদিন মিনিকে একটু একটু করে পেস্তা বাদাম দিত। এর সাথে সাথে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে। দেখিলাম এই দুটি বন্ধুর মতো গুটিগত বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে, যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুড়ির ভেতর কি? তার মানে মিনি প্রতিদিন কাবুলিওয়ালাকে জিজ্ঞাসা করে, আচ্ছা কাবুলিওয়ালা, তোমার ঝুড়ির ভেতর কি আছে আমাকে একটু বলো তো। কিন্তু কাবুলিওয়ালা ওই যে তোমার যখনই মিনি এই কথা বলতো তখনই কাবুলিওয়ালা তার ঝুড়ির ভিতর থেকে বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম এগুলা বের করে দিত। রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর দিল, হাতি। তার মানে কাবুলিওয়ালার নাম কি? রহমত। আমরা কাবুলিওয়ালার নাম পেলাম কি? রহমত। এবং কাবুলিওয়ালা বলতো কি, আমার ঝুলির ভেতরে হাতি আছে। দেখো, হাতি শব্দের বানান কিন্তু চন্দ্রবিন্দু দিছে, এটার পিছনে একটা রিজন আছে। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, এই যে দেখো সেই কাবুলিওয়ালা, দেখছো কাবুলিওয়ালা, এই যে তোমরা এতক্ষণ ধরে তোমাদের মাথায় চিন্তা আসতেছিল আসলে কাবুলিওয়ালাটা দেখতে কেমন। এই যে দেখতে কাবুলিওয়ালা, পাগড়ি, বড় দাড়ি, তারপর দেখো একটু ময়লা পাঞ্জাবি, এই যে ঝুলি। মিনি মনে করতে এই ঝুলির ভিতরে মনে হয় তার মধ্যে 2-3টা বাচ্চা আছে। এই যে দেখো ছোট্ট ফ্রক পরা মিনি, এবং দেখো মিনির হাতে আঙুর, তারপর হলো এই যে দেখো এখানে আঙুর, এখানে বাদাম। এইভাবে করে কাবুলিওয়ালা মিনির সাথে বসে বসে গল্প করতো। খেকি, আমি শ্বশুর বাড়ি কখনো যাবে না, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। খেকি তার মানে তোমার রহমত বা কাবুলিওয়ালা মিনিকে খোকি বলে ডাকতো। কি বলে ডাকতো? খোকি। খুকি বলতো, বাট খেকি আমার খোকি শোনাইতো। তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না, তার মানে তোমার কাবুলিওয়ালা মিনিকে কথা বলতে বলতে সবসময় বলতো যে খুকি তুমি কখনো শ্বশুর বাড়ি যাবে না। কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্তই তার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? তার মানে যখনই কাবুলিওয়ালা মিনিকে বলতো তুমি শ্বশুর বাড়ি যাবে না, তোমার যাওয়া লাগবে না, তখনই উল্টা মিনি কাবুলিওয়ালাকে জিজ্ঞাসা করতো যে আচ্ছা তুমি কি শ্বশুর বাড়ি যাবে? তার মানে মিনি জিজ্ঞাসা করে, আমি শ্বশুর বাড়ি গেলে তুমি কি আমার সাথে যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি অস্ফলন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। ওই যে বাচ্চাদের যেরকম করে কথা বলে আর কি, ওরকম করে বলতেছে। মনে করো একটা বাচ্চা, মনে করো ছোট্ট বাবু, তোমাদের বাসায় যে ছোট বাবু আছে, মনে করো মাত্র কথা বলা শিখছে। তুমি মনে করো বললে তুমি ওখানে যাবে না, ঠিক আছে? ও বলবে আমি যাবো, এরকম করে কথা বলতেছে। সো কাবুলিওয়ালা যখন বললো যে মিনি তুমি শ্বশুর বাড়ি যাবে না, মিনি আবার জিজ্ঞাসা করলো তাহলে কি তুমি আমার সাথে শ্বশুর বাড়ি যাবে? তারপরে কাবুলিওয়ালা বলল শ্বশুরকে আমি মারবে, মানে শ্বশুরকে কাবুলিওয়ালা মারবে। ওকে, শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। তখন মিনি হাসতো, তুমি শ্বশুরকে মারলে তো শ্বশুর অনেক ব্যথা পাবে, এটা ভেবে মিনি অনেক হাসতো। মিনির মা অত্যন্ত শঙ্কিত বানানটা তোমরা খাতায় নোট করে রাখবা। শঙ্কিত বানানটা আসে, শঙ্কিত স্বভাবের লোক। তার মানে মিনির মা অনেক বেশি কনজারভেটিভ, উনি অনেক ভয় পায় যখন মিনি ও কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলে। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। নিঃসংশয় বানানটা মাথায় রাখবে। নিঃসংশয় মানে কি জানো? মানে হলো সে একদম যে নিশ্চিন্ত, বিষয়টা কখনোই এরকম না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিতেন। তার মানে মিনির বাবাকে বলতো যে দেখো আমার কিন্তু কাবুলিওয়ালার মতিগতি বা রহমতের মতিগতি ভালো লাগে না, তুমি কিন্তু মিনিকে দেখে রেখো যে ও কাবুলিওয়ালা যখন আসে। একদিন সকালে আমার ছোট্ট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। প্রুফশিট মানে সে কোনো একটা লেখালেখি করতেছে। এমন সময় রাস্তার ভারী একটা গোল মানে হলো তোমার আওয়াজ। তার মানে রাস্তায়
কোনো গোলমাল হচ্ছে, কোনো একটা বড় আওয়াজ শুনতে পেল মিনির বাবা। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাদার বাঁধিয়া লইয়া আসিতেছে, তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল আসিতেছে। তার মানে মিনির বাবা একদিন সকালে তার টেবিলে বসে কাজ করতেছে, এমন টাইমে দেখে বাইরে অনেক চিল্লাচিল্লি হচ্ছে। সো মিনির বাবা কৌতূহল বশত জানালার দিকে তাকায়, এভাবে দেখে যে দুইজন পুলিশ তোমার রহমতকে বা কাবুলিওয়ালাকে তোমার ধরে নিয়ে যাচ্ছে, পিছনে অনেক বাচ্চা কাচ্চা দৌড়াচ্ছে। আমি দ্বারের বাহিয়া, দ্বার মানে হলো দরজা, তার মানে কি মিনির বাবা দরজার বাহিরে গিয়া পাহারাদারকে দাঁড় করাইলাম, মানে মিনির বাবা পাহারাদার মানে কি পুলিশকে জিজ্ঞেস এভাবে দাঁড় করাইলো, কি হয়েছে আমাকে একটু বলেন তো। জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে কি, মানে কিয়দংশ মানে কিছু অংশ, রহমতের কাছে কিয়দংশ মানে কি জানো, কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ মানে হলো কিছু অংশ, কিছু অংশ। তার মানে এখানে বোঝাতে যাচ্ছে যে কিছু অংশ পুলিশের কাছ থেকে শুনলো এবং কথার কিছু অংশ রহমতের কাছ থেকে শুনিয়া জানিলাম আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাকে লইয়া বচ্চা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়েছে। তার মানে কি হয়েছে দেখো এখানে কাহিনীটা, যে তোমার রহমতের কাছে ধার নিছিল, রহমতের কাছ থেকে এক প্রতিবেশী ধার নিছিল। এই কথা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হইতে হইতে, ঠিক আছে, সে হলো কাবুলিওয়ালা বা রহমতকে বলতেছিল, যে লোকটাকে রহমত ছুরি মারছে তাকে রহমত বলতেছিল তুমি আমার থেকে টাকা নিছো, ওই লোক বলতেছে আমি নেই নাই। এই বাকবিতণ্ডায় রহমত কি করছে, তাকে ছুরি মেরে দিছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানা রূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর থেকে বাহির হইয়া আসিল। মানে এত কিছুর মধ্যে এই পুলিশের সাথে কথা হচ্ছে, কাবুলিওয়ালার সাথে কথা হচ্ছে, তারপর হলো কাবুলিওয়ালার হাত হ্যান্ডকার্ফ দিয়ে বাঁধা। এমন টাইমে মিনি বাইরে থেকে কাবুলিওয়ালাকে দেখে দৌড় দিয়ে হাসি মুখে আসছে। রহমত মুহূর্তের মধ্যে কৌতূহল হাস্যে মানে প্রফুল্ল হয়ে উঠিল। তার মানে রহমত করে হেসে উঠে মানে এমন একটা ভাব করলো যে কিছুই হয় নাই। মিনি একবারে তাহাকে জিজ্ঞেস করিল তুমি শ্বশুর বাড়ি যাবে। মানে মিনি বুঝতে পারলো যে কাবুলিওয়ালা কোথাও যাচ্ছে, তো তখন মিনি কাবুলিওয়ালাকে জিজ্ঞেস করলো তুমি কি শ্বশুর বাড়ি যাবে। রহমত হাসিয়া কহিল সেইখানেই যাচ্ছি। তার মানে মিনি যাতে অন্য কোনো কিছু না ভাবে এই জন্য কাবুলিওয়ালা মিনিকে বললো আমি শ্বশুর বাড়িতেই যাচ্ছি। সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। তার মানে যেহেতু সে একজনকে ছুরি মারছে, ওই যে মিথ্যাবাদী লোকটা তাকে যে ছুরি মারছে, এর জন্য কাবুলিওয়ালার কি হইল, কাবুলিওয়ালার অনেক দিন তোমার জেলের পিছনে থাকতে হইলো। তাহার কথা এক প্রকার ভুলিয়াই গেলাম। তার মানে মিনির বাবা কাবুলিওয়ালার কথা এতগুলা বছরে ভুলেই গেছে। কত বছর কাটিয়া গেল আমার ঘরে, আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে কেন, কারণ আজকে মিনির বিয়ে। আজকে মিনির কি মানে অনেকগুলা বছর, প্রায় 15-16 বছর কেটে গেছে। এই এত বছর ধরে মানে সবাই কাবুলিওয়ালার কথা প্রায় ভুলেই গেছে। এবং আজকে মানে এতদিন পরে মিনির বাবা মনে মনে চিন্তা করতেছে যে আজকে আমার বাড়িতে সেই ছোট্ট মিনির বিয়ে, আজ আমার মিনির বিবাহ। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সালাম করিয়া দাঁড়াইল। তার মানে কাবুলিওয়ালা আজকে ছাড়া পাইছে এতগুলো বছর পরে। ওই যে মনে আছে কাবুলিওয়ালা পুলিশ নিয়ে যাওয়ার টাইমে বলছিল আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, কাবুলিওয়ালা আজকে ছাড়া পাইছে। অ্যান্ড ছাড়া পেয়ে সে আবার মিনিদের বাড়ির দরজার কাছে এসে মিনির বাবাকে সালাম দিয়েছে একটা। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না, মানে মিনির বাবা এতগুলা বছর ভুলে গেছে। আমরা যখন কোনো মানুষের সাথে লম্বা সময় ধরে কথাবার্তা না বলি, না দেখি, তো 10-15 বছর কোনো একটা মানুষকে আমরা না দেখি, কথাবার্তা না বলি, আমরা সেই মানুষটাকে ভুলে যাই যেরকম, ঠিক তেমনইভাবে মিনির বাবাও কাবুলিওয়ালাকে ভুলে গেছে। তার সে ঝুড়ি নাই, তার সে লম্বা চুল নাই, শরীরে পূর্বের মতো সে তেজ নাই। অবশেষে তার হাসি দেখিয়ে তাহাকে চিনিলাম। কহিলাম কিরে রহমত, কবে আসিলি। তার মানে তার আগে যেরকম একটা চাঞ্চল্যকর একটা তোমার অবস্থা ছিল কাবুলিওয়ালার মধ্যে, এখন বয়সের কারণে ওরকম আর নাই, তার চেহারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মিনির বাবা জিজ্ঞেস করতেছে কিরে কাবুলিওয়ালা, কিরে রহমত, কবে আসিলি। সো সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। তার মানে গতকাল সন্ধ্যায় জেল থেকে খালাস পাইছে কাবুলিওয়ালা।
আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান থেকে গেলেই ভালো হয়। তার মানে কারণ কি, মিনির বাবা চিন্তা করতেছে আচ্ছা মিনির সাথে তো এই লোকটার অনেক ভালো সম্পর্ক ছিল, সো আজকে মিনির বিবাহ, আজকে ও চলে যাবে, সো আমি চাচ্ছি না আর কোনো সমস্যা হোক, এই লোকটা আজকে চলে গেলেই আমি বাঁচি। মিনির বাবা মনে মনে এটা চিন্তা করতেছে। আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। তার মানে মিনির বাবা কাবুলিওয়ালাকে আজকে অনেক এই কথাগুলো বলে আজকে মানে চাচ্ছে সে যাতে চলে যায়, যাতে মিনির বিয়েটা হওয়ার পর চলে গেলে তারপর সে আসে। কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ বানানটা মনে রাখবা, তৎক্ষণাৎ চলিয়ে যেতে উদ্যত। উদ্যত মানে হলো আরম্ভ। উদ্যত শব্দের অর্থ কি, সে চলে যাওয়া আরম্ভ করলো। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত মানে একটু থমকে দাঁড়াইলো। খকিকে একবার দেখিতে পাইব না, সে তার বাবাকে জিজ্ঞাসা করিল, মানে মনে করো সে চলে যাচ্ছে 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 এমন টাইমে দাঁড়াইছে, দাঁড়ায় এভাবে পিছে তাকাইছে, খকিকে একবার দেখিতে পাইব না, এরকম করে তার বাবাকে জিজ্ঞাসা করছে। আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা করিতে পারিবে না। তার মানে মিনির বাবা বলল আজকে বাড়িতে অনেক কাজ, আজকে তুমি কারোর সাথে দেখা করতে পারবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল। তার মানে ক্ষুণ্ণ মানে কি, ক্ষুণ্ণ মানে হইলো মন খারাপ, যে এত বছর পরে আমি জেল থেকে বের হইলাম, বের হয়ে আমি এখানে আসলাম, মিনির সাথে দেখা হবে না। স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে তাকাইলো। তার মানে সে মিনির বাবার এভাবে করে মিনির বাবার মুখের দিকে তাকাইলো, মানে একদম মলিন মুখে তাকাইলো। তারপরে বাবু সেলাম, বাবু যাই, বাবু যাই এরকম সেলাম করে বলিয়া দ্বারের বাহিরে চলে। দ্বার মানে কি জানো, দ্বার মানে হলো দরজা। সে সালাম দিয়ে দরজার বাহিরে চলে গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল। তার মানে কি, মিনির বাবা একটু কষ্ট পাইল, মনে একটু কষ্ট লাগছে। মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। মানে মিনির বাবা চিন্তা করতেছে আমি ওকে যে একটু ডাক দিই, কারণ আমার মেয়ের সাথে যত যাই হোক অনেক বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল কাবুলিওয়ালার। সো কাবুলিওয়ালা চলে যাবে যাবে এমন অবস্থা, মিনির বাবা ডাকও দিবে এমন অবস্থা, কাবুলিওয়ালা নিজে থেকেই আসতেছিল। কাছে আসিয়া কহিল এই আঙ্গুল এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। ওই যে ছোট্টবেলায় মিনির সাথে দেখা হয়ে তাকে কিশমিশ দিত, বাদাম দিত, সে আবারও ওগুলা নিয়ে আসছে এবং তার বাবাকে বলতেছে কি আমি মিনির জন্য এগুলো আনছি, মিনিকে দিয়েন এগুলা। আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলাম। মানে যেহেতু কাবুলিওয়ালা অনেক বছর জেলে থেকে তারপর আসছে, সো মিনির বাবার একটু মনটা নরম হয়েছে। উনি এগুলো নেয়ার সময় কাবুলিওয়ালাকে কিছু টাকা দিতে গেছে, হঠাৎ আমার হাত চাপিয়ে ধরিল। মানে যখন মনে করো এক হাত দিয়ে সে টাকা দিচ্ছে, এমন টাইমে কাবুলিওয়ালা মিনির বাবার হাত চেপে ধরছে। কহিল আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণে থাকিবে, আমাকে পয়সা দিবেন না, আমার চিরকাল স্মরণে থাকিবে, আমাকে পয়সা দিবেন না। তার মানে যে কাবুলিওয়ালাকে মিনির বাবা টাকা দিতে গেছে, কাবুলিওয়ালা বলছে আমাকে টাকা দিয়েন না, আমি আপনাদের সারা জীবন মনে রাখবো। বাবু তোমার যেমন একটা লড়কি আছে, লড়কি মানে কি জানো, লড়কি মানে হলো মেয়ে। এটা হিন্দিতে মেয়েদেরকে লড়কি বলা হয়, এটার উচ্চারণ হলো লড়কি। তোমরা কার্টুন দেখতে যা অনেক সময় দেখছো। সো এবার কাবুলিওয়ালা তার সত্য কথাটা বলতেছে, যে মিনির বাবাকে বলতেছে বাবু তোমার যেমন একটা মেয়ে আছে, আমারও একটা মেয়ে আছে, তেমনি দেশে আমারও একটা লড়কি আছে, আমারও মেয়ে আছে। আমি তাহার মুখখানি স্মরণ করিয়া তোমার খকির জন্য কিছু কিছু মেওয়া মানে হলো উপহার হাতে নিয়ে আসি, আমি তো সওদা করিতে আসি না। তার মানে আমি মিনিকে নিজের মেয়ের মতো মনে করে ওর জন্য এগুলো নিয়ে আসি, আমি তো টাকা নেয়ার জন্য আসি না। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটা ভিতরে হাত চালাইয়া দিয়া বুকের কাছ থেকে, তার মানে সে তো অনেক বড় একটা আলখাল্লা মানে জুব্বা টাইপের পরে আছে, সে তার জুব্বার ভেতরে হাত দিল, হাত দিয়ে অনেক ভিতর থেকে কি জানি একটা কাগজ বের করলো, এক টুকরো ময়লা কাগজ বাহির করিল, বহুত সযত্নে ভাঁজ করে দুই হস্তে আমার টেবিলের উপরে মিলিয়ে ধরিল। তার মানে সে মানে আমরা যখন কোনো কিছুকে অনেক যত্ন করে রাখি, আমরা ওটাকে এমন জায়গায় রাখি, আমরা যে ড্রেসটা পরি ওটা এমন জায়গায় রাখি যেখান থেকে ওই কাগজটা কখনো নষ্ট না হয়ে যায়, তাই না? এটা কোনো ছবি হইতে পারে, কোনো চিঠি হইতে পারে, মানে কোনো গুরুত্বপূর্ণ কিছু হইতে পারে যেটাকে আমরা আমাদের হার্টের অনেক কাছে রাখি, আমাদের হৃদয়ের অনেক কাছে থাকে। এমন একটা কাগজ বের করলো, অনেক সযত্নে মিনির বাবার টেবিলের উপর রাখলো। দেখিলাম কাগজের উপর একটা ছোট্ট হাতের ছাপ। তার মানে ওই যে তোমার
কাবুলিওয়ালা তার পকেট থেকে যে একটা অনেক আগের একটা কাগজ বের করলো, অনেক যত্নে রাখা একটা কাগজ, এত বছর জেলে থাকছে তাও যত্ন একটা কাগজ রেখে দিচ্ছে। কাগজের ভেতর একটা হাতের ছাপ আছে, ছোট্ট একটা বাচ্চার হাতের ছাপ, ফটোগ্রাফ না, এটা কোনো ছবি না, তেলের ছবি না। হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের ওপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মৃতি চিহ্নটুকুই বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। তার মানে এই যে কাবুলিওয়ালা তার মিনিকে এত আদর করে, নিজের মেয়ের কথা চিন্তা করে আদর করে, কারণ কাবুলিওয়ালা নিজের মেয়ের কাছে, মেয়ে এত দূরে থাকে, মেয়ের কাছে যাওয়ার মতো সুযোগটা পায় না। মেয়ের কথা চিন্তা করে করে কাবুলিওয়ালা ছোট বাচ্চাদের কাছে তোমার এই বাদাম কিশমিশ এগুলো বিক্রি করে, যাতে নিজের মেয়ের কথাটা বা নিজের মেয়েকে এই এতগুলা বাচ্চার মধ্যে একটু খুঁজে পেতে পারে। এই কথাগুলো শুনে মিনির বাবার একটু মানে মনটা একটু খারাপ হইলো। অ্যান্ড সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়া দিল। আমি তৎক্ষণাৎ আমার অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। মানে ছোট্টবেলায় মিনি মানে কত খুনসুটি করতো কাবুলিওয়ালার সাথে। মানে মিনির বাবা এখন বুঝতে পারলো যে একজন বাবা তার মেয়ের কাছে থাকে না, কি ফিল করে, তার ভেতরের অনুভূতিটা কি। সে বাড়ির বাইরে থেকে তোমার ভেতরে খবর পাঠাইলো মিনিকে যেন ডেকে নিয়ে আসে। অন্তপুর হইতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না। তার মানে বিয়ের মধ্যে থেকে মিনিকে নিয়ে আসা অনেক অনেক কথা বলছিল, কিন্তু মিনির বাবা কিচ্ছু শুনলো না। রাঙাচেলি পরা, কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সজ্জলভাবে আমার কাছে আসিয়া দাঁড়িল। তার মানে মিনি ভিতর থেকে আসছে। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমে থতমত খাইয়া গেল, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, কে কি তুমি শ্বশুরবাড়ি যাবিস? তুই শ্বশুরবাড়ি যাবিস? মানে কাবুলিওয়ালা বুঝতে পারলো যে আজকে মিনি শ্বশুরবাড়ি যাবে, তাই জিজ্ঞাসা করতেছে। কাবুলিওয়ালার সহিত মিনির সেদিন সাক্ষাৎ হইয়াছিল। আমার সেই দিনের কথা মনে পড়িল, যে দিন প্রথম দেখা হয়েছিল ওই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল, মানে একটু কষ্ট পাইল কাবুলিওয়ালা, কি একটু কষ্ট, মানে মিনির বাবা একটু কষ্ট পাইল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। তারপর কি মিনিকে কাবুলিওয়ালা দেখলো। কাবুলিওয়ালা শুধু মিনিকে জিজ্ঞেস করলো, খোকি তুই শ্বশুরবাড়ি যাবিস? এই দেখে মিনি মানে কথা বলে মিনি দেখা করে চলে গেল ভিতরে। রহমত থাপ করে মাটিতে বসে পড়ল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটি ইতিমধ্যে বড় হইয়াছে। তার মানে তার মেয়ে আর মিনি একই বয়সের, তার মানে মিনি যেহেতু বড় হয়েছে তার মেয়েও বড় হয়ে গেছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিলনের কল্যাণ হোক। তার মানে এই যে মানে মিনির বাবা এত কিছুর মধ্যে লাস্টের কথাটা দিয়ে বোঝাইছে যে মানে একটা টাকার নোট দিছে, টাকার বড় একটা অ্যামাউন্টের নোট দিয়ে কাবুলিওয়ালাকে দিয়ে বলছে, কাবুলিওয়ালা রহমত তুমি তোমার দেশে ফিরে যাও, তোমার মেয়ে আর তোমার দেখা হয়ে আমার মিনির কল্যাণ হোক। কারণ কাবুলিওয়ালা ছোটোবেলা থেকে মিনিকে এমনভাবে আদর করছে যাতে মিনি তার নিজের মেয়ে। তাহলে তার কাবুলিওয়ালা নিজের মেয়ের সাথে দেখা হইলে কতটা পরিমাণ আদর করবে। এই যে একটু আগে আমরা তোমাদেরকে যেরকম বললাম, এই যে তোমার একজনকে ছুরি মারলো, হ্যাঁ, ছুরি মারার কারণে পুলিশ কাবুলিওয়ালাকে নিয়ে গেছিল। তারপর অনেক বছর পর কাবুলিওয়ালা আবার বাসায় আসলো, মিনির বাবার সাথে কাবুলিওয়ালার কথা হইলো, হ্যাঁ। অ্যান্ড এবার পকেট থেকে একটা চিঠি বের করলো না, এই যে সেই চিঠিটা দেখছো। মানে কথা বলতে বলতে ওই যে কাবুলিওয়ালা তার পকেট থেকে মিনির বাবার সাথে কথা বলতে বলতে একটা চিঠি যে বের করলো, চিঠিটার ভেতরে কি ছিল? হাতের ছাপ ছিল। এই যে সেই ছোট্ট হাতের ছাপ। এই ছোট্ট হাতের ছাপ দেখে আমাদের অনেক কিছু মনে পড়ে না? ছোটবেলায় আমরা যখন বাসায় খেলাধুলা করতাম তখন আমাদের হাতে অনেক সময় অনেক কিছু লেগে যেত। আমরা হাতের রংটাকে দেয়ালে লাগাইতাম, আমাদের কোনো একটা কাপড়ে লাগতো। আমাদের আব্বু অনেক কিছু, ওই দেখবা আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আমাদের বাবা মারা সব সময় রেখে দেয়। যেমন আমার মনে আছে, আমার যখন বয়স 3 বছর, আমার পায়ে এতটুকু একটা ছোট্ট শু, মানে আমার যখন তো ছোট ছিলাম, শু জুতাগুলো ছিল না, আমাকে শু জুতা কিনে দিছিল আমার আব্বু এবং আম্মু একসাথে গিয়ে। সো আমার আম্মু, মানে সারপ্রাইজিং বিষয় হলো, আমি কিছুদিন আগে বাসায় গিয়ে দেখছি আমার সেই ছোট্ট শুটা আম্মু এখনও সুন্দর করে প্যাকেট করে রেখে দিছে। তার মানে আমাদের ছোটোবেলার সেই স্মৃতিগুলো আমাদের বাবা মা সবসময় তাদের কাছে রাখে, যাতে আমাদের ওই ছোট্টবেলার স্মৃতিগুলো তাদের চোখে তারা আবার দেখতে পারে।
যে ঠিক যেমনটা কাবুলিওয়ালা তার মেয়ের হাতের ছাপটা রেখে দিচ্ছে। এই হাতের ছাপটা দেখেই মিনির বাবা সে ছোট্টবেলায় মিনির সাথে কাবুলিওয়ালার মুহূর্তগুলো, মিনির বাবার সাথে মিনির মুহূর্তগুলো মিনির বাবার মনে পড়ছে, এই জন্যই মিনিকে ডাকা হয়েছিল। ওকে, অ্যান্ড এই যে দেখো মিনি এসে কাবুলিওয়ালার সাথে কথা বললো, মিনির বাবার সাথে কথা বললো। সেই ছোট্ট মিনি আজকে কত বড় হয়ে গেছে, সে আজকে শ্বশুর বাড়ি যাবে। সো এরই মাধ্যমে আমাদের কাবুলিওয়ালার পুরো গল্পটা আমি তোমাদেরকে কমপ্লিট করায় দিলাম। তো চলো এই কাবুলিওয়ালা গল্প থেকে আমাদের কেমন এমসিকিউ আসে, আমরা চলো এই এমসিকিউগুলোকে একটা একটা করে কমপ্লিট করি। এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য অনেকগুলো এমসিকিউ দিয়ে রাখছি, শর্ট কোশ্চেন দিয়ে রাখছি আমি, তোমরা বাসায় চাইলে হোমওয়ার্কও করতে পারো। আচ্ছা, এখানে তোমাদের কয়েকটা শর্ট কোশ্চেনও দিয়ে রাখছি, দেখো কয়েকটা শর্ট কোশ্চেনও দেওয়া আছে তোমাদের জন্য। আমরা এমসিকিউ এর দিকে ফোকাস করি, এই শর্ট কোশ্চেনগুলো থেকে আমাদের আসতে পারে কিন্তু। ওকে, এই যে দেখো ছোট্টবেলায় কিন্তু আমাদের বাবা আমাদেরকে এরকম করে এই কাঁধে নিয়ে ঘুরতো। ওকে, সো রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন। কোন কাব্য রচনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্য রচনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। তারপর হলো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন কে? বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সকালবেলা উপন্যাসের লেখক কোন পরিচ্ছেদ নিয়ে কাজ করিতেছিলেন? সপ্তদশ। তার মানে তোমার মিনির বাবা ওই যে প্রথমে 4টা লাইনে একটা জিনিস নিয়ে কাজ করতেছিল, ওটা হলো সপ্তদশ। লেখকদের বাড়ি কোথায়? লেখকদের বাড়ি হলো পথের ধারে, মানে রাস্তার সাথে। কাবুলিওয়ালা কেমন দেখতে ছিল? কাবুলিওয়ালা দেখতে ছিল অনেক লম্বা। তারপরে কাবুলিওয়ালার পরনে কি ধরনের কাপড় ছিল? ময়লা কাপড় ছিল, ময়লা ঢিলা কাপড় ছিল। কাবুলিওয়ালাকে দেখে মিনি কিভাবে ডাকতে শুরু করলো? মিনি জোরে জোরে উদ্ধশ্বাসে ডাকতে শুরু করলো। সকালে লেখক কি করেছিল? সকালে লেখক তোমার প্রুফশিট সংশোধন করিতেছিল। রহমতের কাছে কে কিঞ্চিত অর্থ ধার করিয়েছিল? তোমার রামপুরি লোকটা। আজকের এই শুভ দিনে এই লোকটা এখান থেকে গেলেই ভালো হয়, এই উক্তিটি কি ধরনের ভাব প্রকাশ করে? সামাজিক কুসংস্কার। মানে মিনির বাবা মনে করছে যে এই লোকটা আজকে আমার মেয়ের ভালো একটা দিন, শুভ দিনে আসছে, এটা ভালো দেখাচ্ছে না, এটা একটা কুসংস্কার। কাবুলিওয়ালা পকেট থেকে কি বের করলো? কাবুলিওয়ালা পকেট থেকে তোমার একটা ময়লা কাগজ বের করলো। কাগজের উপর কি ছিল? কাগজের উপর ছিল হাতের ছাপ। সপ্তদশ শব্দের অর্থ কি? সপ্তদশ শব্দের অর্থ হলো 17। ঊর্ধ্বশ্বাসী শব্দটি কাবুলিওয়ালা গল্পে কি অর্থে? অনেক দ্রুত বেগে অর্থে ব্যবহৃত হয়েছে। কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দটার অশুদ্ধ উচ্চারণ কি? খেকি। ঠিক আছে, খোকি। তারপর হলো হাসান মিয়া প্রতি বছর ফাল্গুনে নানা প্রকার পণ্যের সওদা করতে রংপুরে যায়। সে বাড়ি থেকে যাওয়ার সময় তার কন্যার ছবি বুক পকেটে করে নিয়ে যায়। এই অংশটি কোন গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ? কাবুলিওয়ালা, কারণ কাবুলিওয়ালা তার মেয়ের হাতের ছাপ তার কাছে রেখে দিয়েছিল। প্রতি বছর কন্যার স্মরণ চিহ্ন নিয়ে কলকাতার রাস্তায় কি বিক্রি করে? মেওয়া বিক্রি করে। মেওয়া হলো যে তোমার বিভিন্ন উপহার বলতে পারো বা হাওয়াই মিঠাইও বলতে পারো। কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করাকে কি বলা হয়? কন্যার রত্ন। কাবুলিওয়ালা গল্পে দুটি বন্ধু কারা? দুটি বন্ধু হলো মিনি আর কাবুলিওয়ালা। সো এরই মাধ্যমে আমি তোমাদেরকে কাবুলিওয়ালা পুরা গল্পটা প্রতিটা লাইন বাই লাইন বোঝায় দিলাম। আমরা কিন্তু আমাদের অনলাইন ব্যাচে সব স্টুডেন্টকে এইভাবে করেই পড়িয়ে থাকি, ঠিক আছে?